বাড়ির ছেলে মানুষগুলো যদি বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে সত্যিই বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। আমাদের ভরসার জায়গাটাই যখন দুর্বল হয়ে পড়ে, তখন নিজেরাই কেমন সাহস পায়। তারপর যখন একা হাতে মেয়েকে নিয়ে সবটা সামলাতে হয়, তখন তো আর বলার বিষয় থাকে না। নমস্কার, আমি সোহিনী। আমাদের ছোট্ট একটা সংসারে ছোট্ট রাজকন্যাটাকে ঘিরেই এখন আমাদের সব। তবে সবার জীবনেই কম বেশি ছোটখাটো সমস্যা তো এসেই থাকে, যেমনটা আমাদের সঙ্গেই এখন হয়েছে। আমার এই ছোট্ট মেয়েকে নিয়ে আমি সবটা সামলে উঠতে গিয়ে প্রায় হিমশিমি খেয়ে উঠি। এরই মধ্যে কালকে বিকেল থেকে ওর বাবার গাটা একটু গরম গরম হচ্ছিল। দেরি না করে ওষুধ খেয়েছিল, তবে কে জানতো যে হুট করেই ওর বাবার গায়ে এত জ্বর নেমে আসবে। ওষুধ খাওয়ার পরেও যখন ওষুধের অ্যাকশনটা চলে যায়, রাতের বেলা হট করেই 104, 4.5 জ্বর উঠে যাচ্ছে। ঠিক রাত বলা চলে না, ওই সন্ধ্যের দিকে। কি করব, একরকম নাজেহাল হয়ে গিয়েছিলাম। ছোট মেয়েকে নিয়ে আমি চাইলেই তো হুট করে চলে যেতে পারবো না। তাই আর না ভেবে শ্বশুরমশাইকে বললাম যে সামনেই দোকান আছে, আর সেই দোকান থেকেই অ্যান্টিবায়োটিক এনে। কারণ হুট করেই চাইলে তো আমি এখন ডাক্তার দেখাতে পারবো না। এই মুহূর্তে নাম লিখিয়ে ডাক্তার দেখানো মানে বিশাল ব্যাপার। তাই আজকে রাতটুকুটা অ্যান্টিবায়োটিক খাইয়ে রাখি, দেখি যদি কাল সকালে ঠিক লাগে তাহলে কোর্সটা কমপ্লিট করব। আর যদি মনে হয় যে না, একই রকমভাবে জ্বর আছে, তাহলে ডাক্তার দেখিয়ে নেব। এই ভেবেই রাতটা কাটিয়েছিলাম। ওষুধ খাওয়ার পর জ্বর মোটামুটি চলেই গিয়েছিল। ভোর হতে না হতেই আবার গায়ে ধুম জ্বর নেমে এলো। মেয়ে নিয়ে আবারও আমার নাজেহাল অবস্থা। কি করব এই ভোরবেলা, তাও আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ভাবলাম যে কোর্সটা যখন নিয়েছি, তাহলে ওষুধটাই দিয়ে দেখি, কারণ এত সকালেও তো আমি কিছু পাবো না। এই করেই 7টা বেজে উঠল। তারপর মেয়েরও খিদে পেয়ে গেল। আমাদের সঙ্গে প্রায় সারা রাত ও জেগেছে বললেই চলে, কারণ ওই যে কথা বলছি, লাইট জ্বলছে, ঘুম কি আর হয়? আর মা পাশে না শুলে পড়ে ওর ঠিক ঘুমটা আসে না। দেখলাম মেয়ের যেহেতু খিদে পেয়েছে, ওর বাবাকে ওষুধটা দিয়ে বললাম একটু রেস্ট করো, আমি ততক্ষণ মেয়েকে খাইয়ে। প্রায় সারা রাত জাগতে গিয়ে আমারও ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তবে একরকম টেনশনের কারণে আমার আর খাওয়ারও ইচ্ছে করছিল না। একা একা সামলানো সত্যি আসলে যে করে সেই বোঝে, আর যে না করে সে কখনো বোঝে না। তবে আমাদের এই সংসারে আমরা 3জন পারলেও একা, না পারলেও একা। তবে উপরন্ত জ্ঞান দেওয়ার মতো মানুষ অনেক পাই সব সময়। দরকারের সময় ডেকে ডেকেও পাওয়া যায় না কাউকে, তাই একরকম ছেড়েই দিয়ে। তো প্রথমত মা হয়েছে, কোনো কিছুই আমার জানা না, সবই অজানা। একটু একটু করে প্রত্যেক দিন শিখছি সন্তান সংসার কিভাবে সামলাতে হয়। অনেকটা ধৈর্য ভালোবাসা দিয়ে আমরা দুজন আমাদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। একে অপরের পাশে থেকে দুজন দুজনকে সাহায্য করে। মেয়েটা ভীষণ ছটপটে হয়েছে। আসলে তার কি দোষ, সে বাচ্চা মানুষ, তার সময়টাই এখন একটু দুষ্টুমি, একটু ছটপট করার। তাই তার দোষ দিয়ে তো লাভ নেই। বড় মানুষগুলোই যখন বোঝে না, সে তো এখনো অবুঝ। এসব কিছুই নয়, বাস্তব হলো এখন ভালো মানুষের যুগ নয়। তুমি খারাপ কাজ করো, দেখবে তোমাকে মানুষ মাথায় করে ধন্য ধন্য করে রাখছে। তাকে দেখেছিস, সে কত ভালো মানুষ। আর সেই তুমি নিজের থেকে সততা দেখাও, দেখবে কেউ পাত্তা দেয় না তোমায়, বলবে ওই খারাপ, কারণ ও তো সততা দেখাচ্ছে। এই যুগে যে সততা চলে না, সে কি আর বুঝতে বাকি আছে কারো? এখনকার দিনে যেই ছেলেটা নিজের সংসারের ওপর, নিজের কাজের ওপর ধ্যান জ্ঞান দেয়, সেই হচ্ছে ভালো ছেলে। আর যেই ছেলেটা নেশা করে না, মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না, যেই ছেলেটা নিজের সংসারের দিকে ধ্যান দেয়, নিজের কাজের দিকে ধ্যান দেয়, নিজের স্বপ্নগুলোকে, তার পরিবারের স্বপ্নগুলোকে পূরণ করতে জানে, তার কোনো দাম নেই। যে কারো হেল্প নিয়ে এগিয়ে যেতে পারে, তাকে দেখিয়ে মানুষ বলে দেখ ও করে দেখালো। আর যে নিজে থেকে করতে পারে, সে তো কখনো করতেই পারে না, কারণ ওই যে সে নিজে থেকে করছে, কারো হেল্প ছাড়া চলছে। তাই বিয়ের পর যেই মেয়েটা পিছন দিকে সব কিছু ফেলে এসে স্বামী সন্তান নিজের সংসার শ্বশুর বাড়ি গুছিয়ে রাখতে জানে, এই যুগে সেই মেয়েটার কোনো দাম নেই যে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে একটা সদ্যজাত প্রাণের জন্ম দেওয়ার পরেও সে নিজের কথা না ভেবে যখন তার শ্বশুর বাড়ির স্বামী সংসারের কথাই ভাবে, তখনও এই সমাজ তার দিকেই আঙুল তুলে আর সেই মেয়েটারই দোষ ধরে। আর ঠিক এই জন্যেই আমাদের এই ছোট্ট সংসারে আমরা পুরোপুরি 3জনের ওপরেই নির্ভর করে বেঁচে আছি, আর বাঁচতে চাই সারা জীবন। যেমনটা আমরা পেরেছি, পেরে দেখিয়ে দিয়েছি সবাইকে। কত মানুষের মনেই প্রশ্ন ছিল, ভালো রাখতে পারবে তোকে সেই ছেলেটা? তার একদিনের যা পারিশ্রমিক, তা দিয়ে তো এখনকার দিনে আবার কিছুই হয় না। তোকে খাসির মাংস কিনে খাওয়াবে কি করে? ঠিক তারাই এখন সেই ছেলেটার পারিশ্রমিক দিয়েই কবজি ডুবিয়ে খাসির মাংস খেয়ে যেতে পারে। আর ঠিক তাই কখনো কাউকে বা কারো কাজকে ছোট চোখে দেখতে নেই। আমি সেই প্রথম দিনও আমার বরকে নিয়ে অহংকার করতাম, আর আজও করি।
আশা রাখি ভবিষ্যতেও আমি আমার বরকে নিয়ে ঠিক এইভাবেই অথবা এর থেকে অনেকটা বেশি অহংকার করতে পারি। কি জানো তো, ভগবান চাইলে মানুষের সততা দেখে তাকে ওপরে উঠাতে পারে, আর অহংকার দেখে সেই ধনী ব্যক্তিটাকে টেনে ছিঁচড়ে নিচে নামিয়ে দিতে পারে। সেইটুকু ক্ষমতা তো ভগবান রাখে, তাই না? আর আমরা ভগবানের উপর বিশ্বাস রাখি, তাই কখনো অহংকার করো না, কখনো ফল চেও না। গাছের যত্ন নিলে এমনিই গাছ তোমাকে ফল দেবে। তবে তুমি যদি ফলের আশায় গাছ লাগাও, তাহলে সেই গাছে হয়তো কখনোই ফল ধরবে না। ছাড়ো, বাদ দাও। কিছু মানুষের কথা এড়িয়ে যেতে হয়, আবার কখনো ধৈর্যর বাঁধ ভেঙে গেলে কিছু মানুষের জন্য কিছু কথা বলতেও হয়। তাই আমার আজকের এতগুলো কথা। আজ সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে যায়, এখনও আমার স্নান ধান হয়নি, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কাকিমা রান্নাবান্না সেরে চলে গিয়েছে। যেহেতু ওর বাবার শরীরটা অনেকটাই দুর্বল, তাই ভাবলাম দেশি মুরগির ডিমগুলো সেদ্ধ করে দিই, হয়তো একটু শরীরটা ভালো লাগবে, এনার্জি আসবে। এই আর কি। সব শেষে স্নান ধান সেরে গাছে অনেক ফুল ফুটেছিল, সেগুলোই উঠাতে গিয়েছিলাম। কারণ ভগবানের চরণে যখন নিজের বাড়ির গাছের ফুলগুলো দিই, মনের মধ্যে সত্যি একটা আলাদাই শান্তি লাগে। আর বিভৎস গরম পড়েছে, গাছগুলোর একটু রক্ষা হবে বলে ওর বাবা ওগুলো লাগানোর ব্যবস্থা করেছে। জল বাতাস সবই পাই, বেশ সুন্দর জিনিসগুলো। এই তো পুজো সেরে ফেললাম, এই এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। কালকের 3-4টে মাছ ছিল, আজকে আর খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে মাছগুলো দিয়ে মাখিয়ে দিলে ওরা শান্তি করে খাবে। তাই আর কি নিজেরা খাওয়া দাওয়া সেরে ওদেরকে একটু খাবার দিয়ে এসে এখন মামামও ঘুম থেকে উঠে পড়েছে, আর তার ভীষণ খিদে পেয়ে গিয়েছে। তাই আর দেরি না করে তাকে খাওয়াতে বসে পড়লাম। আর সব সময়ের মতো তার বায়না খাবো না, তাই তাকে হাজার একটা গল্প দিয়ে ভুলিয়ে খাওয়ানোর ব্যবস্থা চলছে। খেয়ে দিয়ে 3জন বেশ টানা একটা ঘুম দিয়েছিলাম, আর দুপুর গড়িয়ে বিকেলও হয়ে গিয়েছিল। ওই যে ভোরে ওষুধ খেয়েছিল, তারপর শরীরটা বেশ ঠিকই ছিল। এই সন্ধে নামতে গাটা আবার একটু গরম গরম লাগছে, তাই ভাবলাম খুব একটা বেশি জ্বর হওয়ার আগেই ওষুধগুলো দিই। এইদিকে কাজের মানুষ বসে থাকলে যেমনটা হয়, ফোনের ওপর ফোন চলে আসছে, এটাই কি হবে, ওটাই কি হবে, এটা কি করতে হবে, ওটা কি করতে হবে। ওই যেমনটা স্টুডেন্টরা জিজ্ঞেস করে টিচারকে, আমি সব সময় ওর পাপাকে শুধু টিচার বলেই গণ্যমান্য করি। আসলে প্রত্যেকটা কাজেরই তো শিক্ষাগুরু থাকে আর শিষ্য থাকে, ওই সেরকমটাই। তবে বাড়িতে আমি সবসময় ওর পাপাকে বলি, তুমি বাইরে যতই টিচার হও না কেন, বাড়ির টিচার কিন্তু মাম্মাম, তারপর আমি, তারপর তুমি হচ্ছ স্টুডেন্ট। যাই হোক, মাম্মাম সবসময় বিছানাটা এত আউলে ঝাউলে রাখে, আমার বিরক্ত লাগে। তাই দিনে 4-5 বার, এর থেকে বেশিও কখনো হয়ে যায়, আমি বেডটাকে এইভাবে ক্লিন করতে থাকি। মানে ওই একরকম প্যানিক বললেই চলে আমার। তো ওর পাপার কাছে সেজন্য আমি অনেকটাই বকা খাই, অনেকটা মানে বেশ অনেকটা পরিমাণেই বকা খাই, যে তুমি এত মেনিয়া কেন করো। তো জানি না কেন আমার বিছানাটা ক্লিন না রাখলে সত্যি মাথা ধরে যায়, গা ঘাটে। তো যাই হোক, ওর পাপা ওই জন্য আর রিস্ক নেয় না, বলে না 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 তুমি বেড ক্লিন রাখো, শরীরটা ঠিক থাকলেই হলো, এই আর কি। তো সন্ধেবেলাতে একবার মুড়ি টুড়ি টিফিন করা হয়েছে। তারপর যেহেতু তার জ্বরের মুখ, সেও বলল, আমিও তাকে উৎসাহ, মানে উৎসাহ না দিয়ে কি করে থাকি বলো। সে আমাকে অফার করছে KFC খাবে, আমি বলবো যে না খাবো না, এটা কি মানায় বলো। এই জন্যেই আর কি, আর দেরি না করে একটু অর্ডার করা হয়েছিল KFC, আর সেটাই একটু টিফিন করছিলাম। আর এই দিকে দেখেছো, তার এক ফোঁটা স্থির আছে, এক ফোঁটা স্থির নাই শরীরে। আমাদের মেয়েটা এতটাই দুরন্ত যে গোটা পাড়া তাকে দেখে প্রায় ভয় করতে লাগে। কারণ সে গেল মানে সে তার কোলে যাবে, ওর কোলে যাবে, কিন্তু একজনের কোলে স্থিরভাবে থাকবে না। এর কোল থেকে ওর কোলে, ওকে বলবে হাঁটাও, ওকে বলবে ঘোরাও, মানে ওই ও যাচ্ছে মানে পাড়ার দিকে সবাই একরকম ভয় পেতে লাগলো, এই আর কি। আর সবাই বলবে যে এই একরকম ডন, ঠিক আছে, একটু স্থির নাই, এটা গোটা পাড়ার জানা হয়ে গিয়েছে যে ওর একটু স্থির নাই শরীরে। সবার একটাই বক্তব্য, ওর মা ওকে কীভাবে রাখে সারাদিন সারা রাত। সত্যি বলতে হ্যাঁ, আমার মেয়ে এক্সট্রিম লেভেলের দুরন্ত, তারপরেও আমি ওকে সারাদিন রাত নিজের মতো করে ভালোবাসা দিয়ে রাখি, কারণ মা তো চাইলেই সব পারি। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পাশে আছো তাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা।